পুনরায় যেন কেউ ফ্যাসিস্ট হয়ে না ওঠে, পুনরায় যেন কেউ দানব হয়ে না ওঠে। যেই সরকারে আসুক নির্বাচনে, একটা প্রকৃত নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে, সকল রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি সফল নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলে আসুক না কেন তারা যেন পুনরায় দানব না হয়ে ওঠে। অর্জিত হলো না তো যে বিষয়টাকে সরকার মানে কোনো কিছুতেই মানে এই মূল বিষয়গুলোতে এখন পর্যন্ত তারা কোনো কিছু মানে দেখাতে পারেনি। না, আমি হাদির সাথে একমত। কারণ হচ্ছে যে সরকার তো জুলাই সনদকে ফোকাস করে নাই, সরকার জুলাই ঘোষণাপত্রকে ফোকাস করে নাই, সরকার জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহতদের ফোকাস করে নাই, বরং আহতদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হচ্ছে। আহতদেরকে, যাদেরকে বারবার চিকিৎসা করা লাগে, অনেকে আছে যে তাদের রিকারেন্স ডেভেলপ করে অথবা যাদেরকে ফলো আপে রাখতে হয়, তাদেরকে বিভিন্ন হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে এই কারণে যে তারা হাসপাতালে থাকলে জুলাই গন্ধ লাগে, জুলাইয়ের গন্ধকে দূরীভূতকরণের জন্যই তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। তো এগুলো আমরা বলতে চাই যে আসলে সরকারে বাংলাদেশের অংশীজন কয়জন আছে এটি আমাদের চিন্তা করতে হবে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে সরকার তো বলছে যে আপনাদের দ্বারা মনোনীত না, সরকার আমাদের দ্বারা মনোনীত না, সরকার প্রধান প্রফেসর ইউনূস স্যার, সরকার আপনাদের দ্বারা মনোনীত না, বিএনপির দ্বারা মনোনীত না, জামাতের দ্বারা মনোনীত, কার দ্বারা মনোনীত সরকার? সরকার প্রধান ছিলেন যিনি আছেন ইন্টারিম প্রধান, তাকে তো তখন ছাত্র জনতা, আমরা যারা জুলাইয়ের অংশীজন ছিলাম, রাজনৈতিক দল বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল, সবারই ইচ্ছার ভিত্তিতেই কিন্তু সকলের ইচ্ছাতেই তিনি সরকার প্রধান হয়েছেন। কিন্তু এখানে বলে রাখা দরকার যে সরকার প্রধান এককভাবে তো সরকার চালাচ্ছেন না, সরকারে অন্য যারা রয়েছেন, হাদি বলছিল যে বিভিন্ন এম্বাসির মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত, এনারাই জুলাই সনদকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু আপনাদের তো প্রথম দাবিটা হয় জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, জি, আপনারা নির্বাচনী ব্যবস্থা কি হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কীরকম হবে, তারপরে আপনার 70 অনুচ্ছেদ থাকবে কি থাকবে না, প্রধানমন্ত্রী কিভাবে প্রধান বিচারপতি, দুদকের কমিশনার নিয়োগ করবেন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, এগুলো তো পরের বিষয়। প্রথম বিষয়টাই তো আপনাদের অর্জিত হয়নি। তো এনসিপি প্রথম বিষয়, এনসিপি এখন পর্যন্ত প্রথম বিষয়টা নিয়ে যতখানি কাজ করবার কথা, যে আন্দোলন করবার কথা, যেভাবে মাঠে নামবার কথা, সেগুলো নিয়ে আপনাদের যেই পরিমাণ বিবৃতি আছে তার চেয়ে বেশি বিবৃতি আছে এগুলো নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে আমি আপনাকে বলি যে এই যে নির্বাচন ব্যবস্থা, আমরা যেটা সংস্কার, সেগুলো নিয়মিত কথা বলছেন, সেগুলো এই সংস্কার কিন্তু রাষ্ট্র সংস্কার কিন্তু নতুন বাংলাদেশ গঠনের একটি উপায়, একটি প্রক্রিয়া। কিন্তু জুলাই সনদ আমাদের যেটা খুব মৌলিক চাওয়া ছিল, জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা শুরু থেকে একেবারে সেই এনসিপি গঠনের আগের থেকেই কিন্তু আমরা যারা জুলাইয়ে যারা আন্দোলন করেছি, আমরা কিন্তু বারবার বলে আসছি সরকার গঠনের পর থেকে যে জুলাই সনদ প্রয়োজন, কেন প্রয়োজন, কিভাবে প্রয়োজন, জুলাই সনদের রূপরেখা কেমন হবে, আমরা বলে আসছি। তো আমরা আশাবাদী ছিলাম যে সরকার যখন ডেডলাইন দিলে যে অমুক তারিখে আপনার এর মধ্যে আমরা এই 1 মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করব, আমরা খুব আশাবাদ, দেশবাসীর সাথে আমরাও আশাবাদী ছিলাম। তখন কিন্তু আমরা একটু ফোকাস করেছিলাম যে ঠিক আছে জুলাই সনদ ঘোষণা হয়ে যাচ্ছে, আমরা এই নির্বাচন সংস্কার প্রক্রিয়া কিভাবে হবে, পুনরায় যেন কেউ ফ্যাসিস্ট হয়ে না ওঠে, পুনরায় যেন কেউ দানব হয়ে না ওঠে। যেই সরকারে আসুক নির্বাচনে, একটা প্রকৃত নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে, সকল রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি সফল নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলে আসুক না কেন তারা যেন পুনরায় দানব না হয়ে ওঠে। আমরা কিন্তু সেই দিকে ফোকাস করেছিলাম যে আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে বিভিন্ন রূপরেখা প্রদানের জন্য আমরা কাজ করেছি। কিন্তু এই সরকার যে ডেডলাইন দেওয়ার পরও এটা বাস্তবায়ন করলো না, এর দায়ভার সম্পূর্ণই সরকারকে নিতে হবে। এনসিপি, আমরা মনে করি যে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা নতুন কর্মসূচি আমরা ইতিমধ্যে আমাদের ঘোষণা হয়েছে জুলাই নিয়ে, এবং আমরা জুলাই সনদ নিয়ে আমরা আবারও লড়াই করব, প্রয়োজনে রাজপথে নামব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে
যেভাবে জুলাই সনদ আদায়ের জন্য কাজ করা প্রয়োজন, আমরা জুলাইয়ের ব্যাপারে আমরা বলতে চাই, আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যে জুলাইয়ের ব্যাপারে, জুলাই সনদ ঘোষণার ব্যাপারে এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত যোদ্ধা যারা রয়েছেন বা জুলাই আন্দোলনের অংশীজন যারা রয়েছে, আমরা সকলের কাছেই কিন্তু দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা জুলাই সনদ ঘোষণার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের আজকে মানে নাহিদ ইসলাম কিন্তু রংপুরে গিয়েছেন, উনি কিন্তু আজকে সরাসরি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতার পরিবর্তনের জন্যই এই অভ্যুত্থান হয়নি। জি, তো যেখানে আপনাদের পক্ষ থেকে, আমি বারবার কিন্তু একটা জায়গায় কথা বলছি, যেখানে আপনাদের পক্ষ থেকে সব কিছু একটা লিস্ট, প্রায়োরিটি লিস্ট থাকা দরকার, যে আমরা প্রথম কথা জুলাই সনদ এবং আমাদের যারা শহীদ হয়েছে, বারবার বলছি কিন্তু একটা শহীদ হয়েছে তাদের একটা মর্যাদা, যারা আহত হয়েছে, যারা যোদ্ধা, তাদের একটা মর্যাদা নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আগে গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা প্রথম প্রায়োরিটি লিস্ট দেখছি না। আপনার সেটা রিজনটা কি? আপনাকে স্রেফ একটা আর অন্য রাজনৈতিক দলগুলোর মতো শুরু করেছেন কি? না না, আমি আপনাকে স্পষ্ট করতে চাই, জুলাই সনদ সবসময় আমাদের প্রায়োরিটি লিস্টে আছে। কিন্তু ওই যে বললাম যে যেখানে ডেডলাইন ঘোষণা হওয়ার পরে আমরা অনেকটা নিশ্চিত ছিলাম যে এটা ঘোষণা হয়ে যাবে। তো আমরা যদি এই দুরভিসন্ধিটা জানতাম তাহলে কিন্তু আপনারা আমাদেরকে এতদিন মাঠে দেখতেন। তো আসলে ডেডলাইন হয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি যে না, সরকারের ব্যাপারে মোটেও আন্তরিক না। সুতরাং আমরা আগামী দিনে, আমরা আবারও বলছি, জুলাই সনদ, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ের অংশীজনকে, তাদেরকে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে আমরা রাজনীতি শুরু করেছি এবং তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাব।